আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না, হুতি বিদ্রোহীদের হুঁশিয়ারি। জানিয়ে দিব সিরিয়ার অস্ত্র ভান্ডারে ইসরায়েলি হামলার নিহত 11। আরো জানিয়ে দিব বন্দী জিম্মিদের মানসিক নির্যাতন করছে হামাস, দাবি ইসরায়েলের। এবং আরো জানিয়ে দিব আসাদ মিত্র ইরান ও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক উন্নয়ন নিয়ে যা বলেন আল সারা। সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউনির বিরুদ্ধে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে কি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না, হুতি বিদ্রোহীদের হুঁশিয়ারি। যতদিন গাজায় শিশুদের প্রতিদিন হত্যা করা হচ্ছে ততদিন ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না, ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ অক্ষের অংশ হুতি বিদ্রোহীরা। হুতি কর্মকর্তা হেজম আল আসাদ এক্স অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় একটি পোস্ট করছেন। সেখানে ইসরায়েলের সতর্ক করে বলছেন তিনি। সোমবার 30 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাম্প্রতিক দিনগুলোতে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের উপর তাদের আক্রমণ বাড়িয়েছে। আল আসাদ এক্সে বেশ কয়েকটি উপহাসমূলক বার্তা পোস্ট করছেন, যার মধ্যে কিছু ছিল হিব্রু ভাষায়। গত 2 সপ্তাহ ধরে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে মধ্যরাতে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে হুতিদের নতুন হুঁশিয়ারি আতঙ্ক তৈরি করছে ইসরায়েলি নাগরিকদের। সাম্প্রতিকতম এই ধরনের আক্রমণে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়, যা শনিবার ভোরে জেরুজালেমের দক্ষিণ পশ্চিম তীরে ভূপাতিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে হুতিরা গত বছরে ইসরায়েলি 200টির বেশি ক্ষেপণাস্ত্র এবং 170টি ড্রোন নিক্ষেপ করছে। বেশিরভাগ হামলা ইসরায়েলের পৌঁছায়নি বা ইসরায়েলের মৃত্যুদের মাধ্যমে আটকে দেওয়া হয়েছে। 27 ডিসেম্বর ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য লক্ষ্যস্থলে ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত হয়েছে বলে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছে। হামলা চলাকালে বিমানবন্দরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রধান ছিলেন। হামলায় নিজেদের নিরাপদে থাকলেও তাদের উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছে বলে জানান তিনি। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইয়েমেনে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে। আর হুতি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়ে যাওয়ার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। সিরিয়ার অস্ত্র ভান্ডারে ইসরায়েলি হামলার নিহত 11। সিরিয়ার রাজধানী দামেস্কের উপখণ্ডে আগ্রো ইন্ডাস্ট্রিয়াল সিটির কাছে দেশটির এক অস্ত্র ভান্ডারে হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এটি অন্তত 11 জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ বেসামরিক লোক বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর সিনহুয়া ও আরব নিউজের। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং স্থানীয় মিডিয়ার বরাতে বলা হয়েছে, ঘটনাস্থলে এখনো তল্লাশি এবং উদ্ধার অভিযানকারী দল অবস্থান করছে। তারা নিহতদের লাশ ও ধ্বংস অবশেষ পরিষ্কার করছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ধ্বংস অবশেষ উড়ে বাশার আল আসাদ সরকারের অনেক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক রিপোর্টে বিস্ফোরণের 2 জনের নিহতর খবর দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময় নিহত সংখ্যা বাড়েনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় বিস্ফোরণে অনেক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদ শাসনের সামরিক শক্তি ধ্বংসের অভিযান স্বরূপ ইসরায়েলি বাহিনী এসব হামলা চালাচ্ছে। চলতি মাসে গত 8 ডিসেম্বর বিদ্রোহীদের গোষ্ঠীদের ঝড়ো আক্রমণের মুখে বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর থেকে সিরিয়ার সামরিক স্থাপনায় 5 শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এছাড়া ইসরায়েলি বাহিনী সিরিয়ার ভূখণ্ড দখল করাও শুরু করছে বলে অভিযোগ উঠছে। বন্দী জিম্মিদের মানসিক নির্যাতন করছে হামাস, দাবি ইসরায়েলের। গাজায় হামাসের হাতে আটক জিম্মি ও যৌন মানসিক নির্যাতন, অনাহার, পোড়া এবং চিকিৎসা অবহেলাসূদ নির্যাতনের শিকার হয়েছে বলে দাবি জানিয়েছে ইসরায়েল। এই সপ্তাহে জাতিসংঘের জমা দেওয়া ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এক নতুন প্রতিবেদনে এসব দাবি করা হয়েছে। রোববার 29 ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে মেডিকেল দলের সাক্ষাৎকারের ভিডিওতে তৈরি করা হয়েছে, যারা 100 জনের বেশি ইসরায়েলি এবং বিদেশি জিম্মিকে চিকিৎসা
চিকিৎসা করছে। এসব জিম্মিদের অধিকাংশই 2023 সালের নভেম্বরের শেষের দিকে ইসরায়েল ও হামাসের মধ্যকার একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পেয়েছিল। আরও আটক জিম্মিকে উদ্ধার করছে ইসরায়েলি সেনারা। জিম্মিদের মধ্যে 30টির বেশি শিশু এবং কিশোর রয়েছে, যাদের মধ্যে কয়েকজনে একটি উত্তপ্ত বস্তু দিয়ে বেঁধে মারধর করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। এছাড়া ইসরায়েল দাবি করছে নারীরা বন্দুকের মুখে অপহরণকারীদের দ্বারা যৌন নিপীড়নের অভিযোগ করছে। প্রতিবেদনে বলা হয়েছে পুরুষদের মারধর করা হয়েছে, ক্ষুধার্ত করে বিচ্ছিন্নভাবে আবদ্ধ করা হয়েছে এবং বাথরুমে প্রবেশ করতে অস্বীকার করা হয়েছে। এমনকি আহতদের চিকিৎসা দেওয়া হয়নি। প্রতিবেদনে গোপনীয়তা রক্ষার জন্য নাম বা বয়সের ভিত্তিতে জিম্মিদের কাউকে শনাক্ত করা হয়নি। হামাস ইসরায়েল থেকে অপহরণ করা 251 জিম্মিকে অপব্যবহারের কথা বারবার অস্বীকার করছে। গাজায় বন্দী 100 জিম্মির প্রায় অর্ধেকে এখনো জীবিত রয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষের ধারণা। জিম্মি চুক্তি সহ গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন আলোচনা সাম্প্রতিক সপ্তাহগুলোতে শোনা যাচ্ছে, যদিও এখন পর্যন্ত কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি গাজায় যুদ্ধবিরতি আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, দোহায় শনিবার অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে নেতৃত্ব দেন দেশটির সিনিয়র কর্মকর্তা খলিল আল হাইয়া। আসাদ মিত্র ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে যা বলেন আল সারা। ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত ইরান এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক চান সিরিয়ার ডিফ্যাক্টো আহমেদ আল সারা, যিনি আর আগে মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন। চলতি আসাদ সরকারের পতনের পর তিনি এই প্রথম যৌথভাবে ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে মন্তব্য করছেন। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে আল সারা বলেন তিনি ইরান এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক চান, তবে তিনি জোর দিয়ে বলেন কোন সম্পর্ক অবশ্যই পারস্পরিক সম্মানের ভিত্তিতে হওয়া উচিত। তেহরান এবং মস্কোর সাথে ভবিষ্যতের যে কোনো সম্পর্ক গভীরতা দিয়ে সিরিয়ার নতুন শাসকের পদক্ষেপগুলো পশ্চিমা বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রোববার আল সারা বলেন ইরানের মতো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশের সাথে সম্পর্ক ছাড়া সিরিয়া চলতে পারে না। তিনি বলেন তবে সম্পর্ক অবশ্যই উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং উভয় দেশের বিষয়ে হস্তক্ষেপ না করার উপর ভিত্তি করে হতে হবে। সারা তেহরানকে তার আঞ্চলিক নীতি এবং হস্তক্ষেপ পূর্ণ বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তার দাবি আসাদকে ক্ষমতাচ্যুত করার লড়াইয়ের সময় বিদ্রোহী বাহিনী ইরানি সেনাদের রক্ষা করেছিল, যদিও বিদ্রোহীরা জানত যে ইরান আসাদের প্রধান সমর্থক। সারা বলছে তিনি এই পদক্ষেপগুলো অনুসরণ করে ইরানের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপে আশা করছেন। আল জোলানি রাশিয়ার সঙ্গে সিরিয়ার শক্তিশালী কৌশলগত সম্পর্কের কথা উল্লেখ করেন। পাশাপাশি মস্কোর বৈশ্বিক অবস্থান নিয়ে আলোচনা করতে গিয়ে আল সারা বলেন রাশিয়া বিশ্বের দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিয়ার রাশিয়ার সঙ্গে কৌশলগত স্বার্থ ভাগাভাগি করে। আল সারা আরো বলেন সিরিয়ার নতুন নেতৃত্ব দেশটির রাশিয়ার উপস্থিতি এমন কোনো উপায় শেষ করতে চান না যা দুই দেশের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে জারি করা হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা। জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হয় এবার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করছে তদন্ত কর্মকর্তারা। দেশের সামরিক আইন জারির কারণে ইউনের বিরুদ্ধে তদন্ত চলছে। আজ সোমবার তদন্ত দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় যৌথ তদন্ত দলগুলোর সদর দপ্তর থেকে সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে ইউন সুক ইলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক ইতিহাসে এই প্রথম কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। 3 ডিসেম্বর দেশে সামরিক আইন জারি করেছিল ইয়ন, কিন্তু জনগণ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালে সামরিক আইন জারির 6 ঘন্টার মাথায় তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন তিনি। এর জেরে 14 ডিসেম্বর পার্লামেন্টে তিনি অভিশংসিত হন, তাকে বরখাস্ত করা হয়। যদিও সাংবিধানিক আদালতে একটি রায়ের কারণে ইয়নকে স্থায়ীভাবে প্রেসিডেন্টের কার্যালয় নিষিদ্ধ করা হবে কিনা সে সিদ্ধান্ত চলে আসে। ইয়নকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন দেশটির